হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো সুস্থ আছেন। তো আমিও তো মোটামুটি ভালো সুস্থ আছি। তো যারা দেখতেছেন, যেখান থেকে দেখতেছেন তাদের থেকে অবশ্যই শুভেচ্ছা স্বাগতম আমার এই এপিসোড নাম্বার ২৪ এ। জানি না কত হইছে, ২৩ নাকি ২৪। আপনি একটু কমেন্ট করে জানান তো কত এপিসোড হইছে। তো অবশ্যই আপনারা একটু কমেন্ট করে দেন। আমার মানে জেনে নেওয়া যেত আজকে এপিসোডটা কত নাম্বার। আমার মনে হয় ২৩ বা ২৪ এরকম হবে। ঠিক আছে? তো যাই হোক, আমরা ঘটনায় পড়ি। অনেকদিন থেকে আমি খেয়াল করতে বললাম যে ঘটনাগুলি পাঠাইছি, মানে বলছি সব অনেকটা বলে অনেকে বলে আগের ঘটনা বা নতুন কিছু না। আজকে একদম নতুন ঘটনা আছে যেগুলো আপনারা শুনলে আপনার কাছে একটু হলেও আপনাদের কাছে অদ্ভুত মনে হবে বা ভয়ের একটা যে ব্যাপার সেটা মনে হবে। সো ঘটনা যদি বলি তার আগে এটা বলতে যারা দেখেন একটু সাবস্ক্রাইব করেন। হ্যাঁ, ভিডিওটি একটু ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানাবেন ভিডিও আপনার কাছে কিরকম লাগে, ভালো লাগলে অবশ্যই বললেন। আর এই তো আর কি। আর ভিডিওটি বেশিবার বলি, আর এই কথা বলি, প্লিজ আপনি একটু হলেও মানে শেয়ার করে দেন আমার ভিডিওগুলো। হ্যাঁ, যারা আপনারা মানে আপনাদের যে ফ্রেন্ডের মধ্যে, আত্মীয়স্বজনের মধ্যে যারা আছে তারা দেখতেছে হরর স্টোরি পছন্দ করে, তাদের সাথে একটু শেয়ার করে দেন আমার ভিডিওগুলো। তারা যেন দেখতে পারে। হ্যাঁ, আর প্লিজ সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে আমরা ঘটনা ফেরা যাক। তার আগে একটা কথা বলি, যখন দেখবেন অবশ্যই একটু নিরিবিলি অবস্থা দেখবেন। আর নিরিবিলি অবস্থা দেখলে এটা হরর স্টোরি যে এটা যে ফিল্ডটা সেটা পাবেন। ঠিক আছে? তো চলুন বলে আমরা ঘটনায় ফেরা যাক। হ্যাঁ, তো ঘটনা হচ্ছে এরকম। হ্যাঁ, যে ভাইয়া আমার এক পরিচিত এক আপু, ঠিক আছে? নাম হচ্ছে বলুন ফাহিমা আক্তার। ফাহিমা আক্তার, হ্যাঁ, নাম হচ্ছে ফাহিমা আক্তার। তো আমার খালার নাম ফাহিমা আক্তার, নাম মিলে গেল আর কি। আমার খালার নাম আছে আপন খালা আর কি। নাম হলো ফাহিমা আক্তার। ফাহিমা আক্তার আর কি। ফাহিমা আক্তার বা ফাহিমা আক্তার এরকম একটা হবে। ঠিক আছে? তো যাই হোক, আমরা ওই ঘটনা বলি, নামটার সাথে একটু মিলাই দিলাম। ঠিক আছে? তো যাই হোক, আমরা যদি ঘটনা বলি সেটা হচ্ছে যে ফাহিমা আক্তার তিনি সুসময়, হ্যাঁ, মানে চমৎকার প্রকৃতি ছিল, তাহলে প্রকৃতি ছিল। সুসময় মানে গ্রামগঞ্জে থাকতো তো। তো গ্রামে থাকা অবস্থা আর কি এসে খুব হয়েছে। মানে গ্রাম তো হচ্ছে তারপরে বাড়ি গ্রাম নিয়ে আর কি। ঠিক আছে? তো বাড়ি তার বান্ধবী ছিল। তো তাদের সাথে কথাবার্তা বলতে যেয়ে দেখুন মানে বলতে পারে কথাবার্তা অনেক চালু ছিল, কাজকর্ম চালু ছিল। হ্যাঁ, যেগুলো খাবার দাবার বা মনে করেন অ্যা প্রতিযোগিতা যদি হইতো, আমরা খেলাধুলা করতাম একটা পদ্ধতি যে কে খাবার খাইতে পারে, ভাত খাইতে পারে, শুরু করে একটা আম বা গাছের উপরে থেকে আম পাড়া, প্রত্যেকটা জিনিস খুব তুলতে হতো। তো সেই ফাহিম আক্তার আস্তে ধীরে একটু দুর্বল হতে লাগলো। তাকে ডাক্তার দেখালো। এই গ্রামের একটা পরিচিত মানে নামকরা ডাক্তার, তার কাছে দেখালো। সে বলল যে, "আমি এই ওষুধগুলো দিলাম। আপনি এই ওষুধ আপনার মেয়েকে খাওয়ান। আপনার মেয়ে দেখেন সুস্থ হয় কিনা। যদি না সুস্থ হয়, আমি আপনি আবার আমার কাছে নিয়ে আসবেন। দেখেন সুস্থ হয়ে যাবে। আর ইনশাআল্লাহ বলছে, আল্লাহ বলছে সুস্থ হয়ে যাবে।" তো সুস্থ হয়ে যাবে বলতে কি মানে সে খাওয়াইল। মানে ওষুধ-টষুধ আরকি মানে ডাক্তার দেখালো। সে ডাক্তার মানে গ্রামের ডাক্তারদের কাছে দেখালো, দেখায় ওষুধ সে খাওয়াইল। আচ্ছা, পরবর্তী মানে গ্রামের ডাক্তারই এসে দেখাইলো। পরবর্তী যে ডাক্তার না সেটা বলবো আরকি আপনি শুনেন, হ্যাঁ? যখন সুস্থ না হয় আরকি। ঠিক আছে? সে বলল আরকি যে, "ভাইয়া আপনি শুনে অবাক হবেন। এত ওষুধ খাওয়ার পরেও, এত ডাক্তার দেখানোর পরেও সে মানে গ্রামের ১ টা ২ টা না, বেশ কয়েকটা ৪-৫ টা বা তারও বেশি ডাক্তার দেখাইছে। সব ডাক্তারই বলে যে আপনার মেয়েকে বড় কোনো ডাক্তার দেখান।" তো শেষমেশ কি হলো, ঢাকার মধ্যে আমরা বড় ডাক্তারের কাছে গেলাম। ঢাকার মধ্যে পরিচিত এক মানে পরিচিত না, সরি, ঢাকার মধ্যে একটা ডাক্তার আমার এক পরিচিত, আ আমার বড় ভাই, মানে তার মার বড় ভাই আরকি। তার মার বড় ভাইকে সেই তার মার বড় ভাই পরিচিত আরকি, একজনের কাছে নিয়ে গেল। সে বলল যে, "আমার পরিচিত ডাক্তার আছে, সে তার কাছে যান। সে খুব ভালো ডাক্তার। আপনার মেয়ে মানে এ তোমার মেয়ে সুস্থ করতে পারবে।" সে আই মিন তার ভাগ্নি আরকি। ভাগ্নি, হ্যাঁ, তার ভাগ্নি সুস্থ করতে পারবে। বলতে করতে যাও, ভাগ্নি বা যেটাই হোক, আমরা ঘটনা ফেলো। বলছে, "আপনার মেয়েকে সরি, আপনার মেয়েকে সুস্থ করতে পারবো। হ্যাঁ, তোমার মেয়ে সুস্থ হয়ে যাবো। তো চলো যাই।" হ্যাঁ? বলছে পরের দিন আমরা ঘর-টর তালা দিয়ে আমরা ডাক্তারের কাছে যাই। ডাক্তারের কাছে একই অবস্থা। ডাক্তার বলে যে, "আমি আপনাকে ওষুধ-মোষুধ দিতেছি এবং আপনি কিছু টেস্ট রক্ত পরীক্ষা, অ্যা তারপরে রক্ত পরীক্ষা করার জন্য ২ টা রক্ত পরীক্ষা হইছে। ২ টা রক্ত পরীক্ষা হইছে এবং অনেক ধরনের ওষুধ দিছে বা শরীরে এক্স-রে করছে, যে দেখছে কিন্তু শরীরের যে হাড়-মুড় মানে ব্যাকা হয়ে যাচ্ছে অবস্থা। মানে শরীর দুর্বল হয়ে পড়তেছে। এজন্য এক্স-রে করে দেখছে যে শরীরে ঠিক আছে কিনা। শরীরে কোনো হাড্ডি-গুড্ডি ভাঙছে এরকম আরকি। তো দেখে দেখবেন না কোনো শরীরে এক্স-রে করা মানে কোনো হাড়-হুড় ভাঙা নাই। শরীর ঠিকই আছে এবং রক্ত পরীক্ষা দেওয়ার পর রক্ত পরীক্ষার পর টেস্ট ঠিকই আছে। কিন্তু কিছুদিন পর
ভাই আপনি অবাক হবেন, আমার বোন আস্তে আস্তে আরো দুর্বল হলো। এক পর্যায়ে বিছনায় পড়ে গেল, মানে বিছনায় পড়ে গেল কি, সে উঠতে পারতেছে এরকম অবস্থা। সে বড় জানতে পারলো যে অনেক তো ডাক্তার দেখাইলা, অনেক তো ডাক্তারের কাছে গেলা, এবার কিছু কবিরাজের কাছে যাও, দেখো কবিরাজ কি বলে। কারণ ডাক্তারের তো কিছু হইতেছে না, মানে ডাক্তারের তো কিছু হইতেছে না, তো কবিরাজ আছে, তো কবিরাজ কি বলে শোনো, কবিরাজের কাছে যাই, কবিরাজ কি বলে শোনো। আসলে কি ওর কোনো ডাক্তারের রোগ নাকি অন্য কোনো রোগ? আমার তো মনে হয় কোনো ডাক্তার হবে না। কারণ এত ডাক্তার দেখায় পাইলাম, গ্রামের সমস্ত ডাক্তার দেখাইলাম, মানে বেশ কয়েকটা ডাক্তার দেখাইলাম। আবার ডাক্তার ঢাকা নিয়েও ২-১ টা ডাক্তার দেখানো হইলো। সে ডাক্তার হলো ওষুধ দিলো, সেই খাবার খাইলো, আবার টেস্ট দিলো, আবার মানে এক্সরে করলো, রক্ত বের করলো, সবকিছু ঠিকঠাক আছে। কিন্তু ওষুধ করে খাওয়াবো তাতেও সুস্থ, মানে তাতেও সুস্থ হচ্ছে। পরবর্তী সে একটা মোটামুটি মানে গ্রামের মানে মানে নাম করা আরকি, মোটামুটি মানে বড়, অত বড় না আরকি, মোটামুটি বড় একটা হুট বাজবে। আচ্ছা আমি ঘটনা বলি, তারপর আস্তে আপনি একটু খেয়াল করেন। আমি ক্যামেরার দিকে তাকালে আরকি ঘটনার যে লাইন আছে ওগুলো বলতে পারি। আমরা একটু ঘটনাটা যখন বলি আপনারা খেয়াল করেন, হ্যাঁ? আমি ঘটনা থেকে যখন আপনাদের দিকে তাকাবো তখন আমি বলতে পারবো। আচ্ছা ঘটনা বলি, আপনারা একটু খেয়াল করছেন, হ্যাঁ? তাইলে হবে। ঠিক আছে? তো ঘটনাটা হচ্ছে, হ্যাঁ? বুঝবে? আমার মানে আমার ওই বান্ধবীকে সে এ বুঝতে পারে, আমার বান্ধবী সেই ফাইমা আক্তার বান্ধবীকে বলছে এই যে কবিরাজের কাছে, মানে কবিরাজের কাছে নিয়ে যায়। ওইখানে গ্রামের সুনামধন্য মোটামুটি নাম করা, মোটামুটি নাম করা আরকি, এই যে কি বলে যে কবিরাজ সাহেব বা হুজুর আরকি, যেটাই বলে, কাছে নিয়ে যায়। তো সেই কবিরাজ হুজুরের কাছে বলে, আপনার মেয়ের নাম কি? আমার মেয়ের নাম হচ্ছে ফাতেমা আক্তার। এই নামে কোনো কালো জাদু নেই। বলছে ওই নামে কোনো কালো জাদু নেই। আপনার মেয়ে ডাক নাম কি? মানে আপনার শুনে ডাকে নাকি? বলছে ফাহিমা আক্তার, ফাহিমা আক্তার এটা বলছে। যখন সে এই নামে গবেষণা করলো, মানে ধ্যানে বসে দেখলো, সে দেখতে পারলো, মানে জানতে পারলো আরকি, তার এই নামের মধ্যে অনেক ভয়ঙ্কর কালো জাদু করছে। আরো শুনে অবাক হবেন ভাইয়া, মানে বলছে আইটু খাগুলা, আরো শুনে অবাক হবেন ভাইয়া যে তার যে খাটে শুতো, খাটের যে বালিশে ঘুমাতো আরকি, সেই বালিশে নাকি মানে কালো জাদু করা একটা তাবিজ পাওয়া গেছে। তাবিজ আছে। বলছে আপনার বাসায় যেয়ে আপনি দেখবেন বালিশটা মানে মানে খোল কেঁচে ছুঁড়ে বালিশের উষাটা ছুঁড়ে দেখবেন যে দেখবেন তাবিজ আছে। ওই তাবিজটা মূলত আপনার মেয়েকে মানে কালো জাদু করছে আরকি, হ্যাঁ? কালো জাদু কতটা ভয়ঙ্কর আপনারা জানেন না। কালো জাদু আসলে অনেক ভয়ঙ্কর, হ্যাঁ? তো যাই হোক আমরা ঘটনা বলি আরকি, হ্যাঁ? বলছে যে এই জিনিসটাকে আপনি নষ্ট করে ফেলেন। মানে উল্টা ইচ্ছা মানে যেভাবে করেন, যেভাবে পারেন আপনি নষ্ট করে ফেলেন। আর ওই কাগজটা মানে বলছে মোমের থেকে বাই করে, তাবিজের থেকে মোম থেকে ঘুটে বাই করে যে কাগজটা থাকবে ওটা জ্বলে দিবে আগুন। তো সেটাই করলো আগে, তার আগে বলছে, মানে তার আগে বলছে আপনি আপনার মেয়েকে আমিও নিজেও পোড়া পানি দিতেছি, পোড়া পানি খাবেন। আর ২টা ৩টা মানে ২টা তাবিজ দিতেছি, হ্যাঁ? একটা গলায়, একটা শরীরের মাঝে আরকি পড়তে বলছে আরকি, হ্যাঁ? শরীরের মধ্যে পড়তে বলছে, আরেকটা গলায় পড়তে বলছে আরকি, এটা বলছে আরকি। সো এই অনুযায়ী সে করলো, মানে একটা শরীরে পড়লো, মানে মাঝে শরীরে পড়লো আরকি, আর একটা গলায় মানে সে ধারণ করলো। বলছে একটা গলায় ধারণ করতে, একটা মাঝে ধারণ করতে বলছে, এই বললো। আর কিছু পোড়া পানি দিল, আর সূরা মুলক লিখে দিল, সূরা মুলক ওগুলো বলছে ভিজায় খাবে। তো শরীর এতটাই দুর্বল ছিল, তার মেয়েকে দিয়ে মানে খুব কষ্ট করে কুলি করে নিয়ে, যেহেতু মেয়ে অত বড় ছিল, ছোট ছিল, তার মামা তাকে কুলি করে নিয়ে গেছিল, আবার কুলি করে নিয়ে আসে। তো আস্তে আস্তে মানে সে সুস্থ হয়। তার আগে যেটা বলতেছিলাম যে বুঝবে যে সেই হুজুর যে বললো, মানে কবির সাহেব বললো যে তাবিজটা সে দেখলো হাতে পাইতেছে না। তারপর খুঁজতে এক পর্যায়ে দেখলো, হ্যাঁ ঠিকই তো, এত বড় সাইজের তাবিজ, মানে বলতে পারে বড় সাইজের, মানে বড় মানে অনেকটা বড় সাইজের, ছোট না, অনেকটা বড় সাইজের তাবিজটা, হ্যাঁ? তো শুনবেন, তারপর এই তাবিজটা পেয়েছে, তাবিজটা পেতে মোম বাই কইরা, মানে তাবিজের যে মোম গুলা বাই কইরা তাবিজের সূরাগুলা দেখি, মানে কাগজ, ওই কাগজটাকে যে কবিরাজ সাহেব বলছিল যে পুড়ে দিতে, সে একই কাজ করলো, গ্যাসাইড বা ম্যাচ দিয়ে মানে সে আগুন দিয়ে জ্বলাই দিল। এবং ওই গুঁড়াগুলা এক মানে গুঁড়াগুলো নিয়ে এক মাটিতে পুঁতে রাখতে বলছে, মানে এইভাবে ফেলা রাখতে না বলছে, মানে গুঁড়াগুলো নিয়ে আচ্ছা হ্যাঁ, গুঁড়াগুলো সম্পূর্ণ নিয়ে মানে মাটিতে মানে পুঁতে রাখতে বলছে। তো এই ছিল ঘটনা নাকি বুঝতে পার, বসে ভাইয়া যে এই আস্তে আস্তে মানে আমার ফাহিমা আক্তার যে বান্ধবী, সে আস্তে সুস্থ হয়ে কয়েক মাসের মধ্যে, মানে কয়েক মাসের মধ্যে সে সুস্থ থাকে। আর এতটাই সুস্থ হয়, আগের যে স্বাভাবিক ছিল ঠিক এরকম অবস্থা হয়ে ওঠে। এই ছিল ঘটনা। তো বুঝতে পারছেন কালো জাদু কতটা ভয়ঙ্কর, ঠিক আছে? তো বুঝতে পারি যে কালো জাদু করছে তার নাম নাকি জানা যায়, আমাদের এক আত্মীয়ের মধ্যে নাম হচ্ছে আমার
দুঃসম্পর্কের আত্মীয়, মানে দুঃসম্পর্কের আত্মীয় আর কি। হ্যাঁ, সে আমার খালাই হবে, আমার আম্মুর আর কি বোন আর কি। সে নাকি এই যে কালো জাদু করছে। জানি না সেই কালো জাদু এখনো জানতে পারি নাই যে কি জন্য কালো জাদু করছে। বসে বেশ একটু খেয়াল করলেন না, আপনার একটু খেয়াল করছেন? হ্যাঁ, বলছে ভাই কালো জাদু কি জন্য করছে এখনো আমি জানতে পারি না। তবে হ্যাঁ, সে যে কালো জাদু করছে ওই কবিরাজ সাহেব তার নামটা সে বলে দিচ্ছে। বলছে আপনার এক দুঃসম্পর্কে খালা, আপনার মামা হবে, ঠিক আছে? তিনি মানে আপনার মামা আর আপনার খালা, মানে তোমার খালা আর কি বলছে, মানে ফাহিম আক্তার যে মেয়েটা তার খালা আর কি, আর তার মা বোন, তাহলে খালা না আর কি। তো যাই হোক আমরা ঘটনা বলি যে সেটা বলছে, মানে এই হিসেবে বলতে যে একটু বেশ শোনা যায়। আর তার মামা, তার মার বোন আর কি, তো সেই হিসেবে তার খালা হবে না, এটা বলা আমার আর কিছু নাকি, ঠিক আছে? আচ্ছা বলছে তিনি যেহেতু এই যে কারো যেহেতু করছে, তো বলছে তার থেকে আপনি সাবধান, কখনো তিনি যদি কোনো পানি বা কোনো কিছু দেয় কখনো আপনি সেটা গ্রহণ করবেন, কারণ সেটা হইতে পারে কোনো কালো জাদু। এই ছিল ঘটনা, আছে? তো বলছে ভাই আমি কখনো তারপর থেকে আমি কখনো কারোর কাছে অপরিচিত মানুষের কাছে যাইনি, বা অপরিচিত তার কাছে কখনোই যাইনি সে আমার কালো জাদু করতে পারে। কারণ সত্যি কথা ভাই, কালো জাদু যখন করছে আমার, যে আমার যে কি অবস্থা হয়েছে একমাত্র আমি জানি। আমার শরীর পুরো অবশ হয়ে গেছে, বিছানা থেকে উঠতে পারতাম না, আস্তে আস্তে ধীরে ধীরে আমার এমন অবস্থা হয়ে গেছে। তো এখন তো যেহেতু সুস্থ হয়েছি আস্তে ধীরে, আল্লাহর মধ্যে 2-3 মাসের মধ্যে সুস্থ হয়ে গেছি। তো কোনো ডাক্তার দেখায় কাজ হয় না, কারণ যেহেতু ভাইয়া আপনি মানে আপু আপনি বলছেন যে কালো জাদু করছে, তো আপনি কিভাবে সুস্থ হবেন? যেহেতু আপনাকে কালো জাদু করছে, আমি এটাই কথা বলব যে কালো জাদু করে যে তাকে অবশ্যই যে হুজুরের কাছে বা কবিরাজ সাহেবের কাছে নিতে হয়, বড় কোনো কবিরাজ সাহেবের কাছে। তো তাহলেই কিন্তু সে সুস্থ হতে হবে। আদারওয়াইজ কিন্তু কোনো মানে ডাক্তার বা বড় ডাক্তার বা ছোট বড় যেটাই বলেন না কেন আপনারা, সেটা হোক গ্রামের ডাক্তার বা ঢাকার সুনাম ধন্য অনেক নামকরা ডাক্তার, সে কোনো কখনোই সুস্থ করে, কারণ সে কিন্তু এসব জানে না বা বোঝেও না। হ্যাঁ, একমাত্র কবিরাজ ছোট বা বড় যেটাই বলেন তারাই কিন্তু একমাত্র বলতে পারে যে আসলে কি হয়েছে তার, কারো যদি কিভাবে হয়েছে বা কেন করছে বা কি নাম আসল বিষয় কি মুখসা তাকে কিভাবে সুস্থ করা যায়, সেটাও সে বলতে পারে। তো তাকে সুস্থ করার জন্য প্রথমে যেহেতু ডাক্তারের কাছে গেছে, সে সুস্থ হয়নি। আস্তে আস্তে মানে অনেকগুলো ডাক্তার কাছে নিয়ে সুস্থ হয়, তবে বড় ডাক্তার ঢাকার কয়েকটা 2-1টা ডাক্তার দেখানো তাও তো সুস্থ হয়। যখন সে কবিরাজ একটা কবিরাজ সাহেবের কাছে, মানে নাম করা কবিরাজ সাহেব, মোটামুটি নাম করা, এটাকেই বললাম না যে অত বেশি নাম করা না, মোটামুটি কবিরাজ সাহেব নাম করা আর কি, কবিরাজ সাহেবের কাছে গেল। তিনি দেখানোর পরে সে জানতে পারলো তার যে সত্যি সত্যি কালো জাদু করা হয়েছে। তার মা জানতো না কিছু কিছু কালো জাদু করেছে, কিন্তু সে কি বুঝতে পারি মাকে বসে বুঝতে পারি না যে কালো জাদু যখন বললো করে আসতে কালো জাদু করা হয়েছে, তখন সে আর কি সে নিশ্চিত হলো। কিন্তু আস্তে আস্তে তখন এই তাবিজ সে পড়লো, 2টা তাবিজ মাঝে শরীরে পড়লো, মানে মাঝে শরীরে পড়লো, আর ওরা পড়াপনি খেলো। এবং আস্তে আস্তে নিয়ম অনুযায়ী করলো আর কি, ঠিকই নিয়ম অনুযায়ী করতে করতে সে সুস্থ হয়ে গেল। হ্যাঁ, তো এই ছিল ঘটনা। আশা করছি আপনার কাছে ফাহিমা আপুর ঘটনাটা আপনার কাছে ভালো লাগছে। একটু হলেও ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে কমেন্ট করে জানাই, ঠিক আছে? তো আশা আমরা চলে যাই পরবর্তী। তো আমি যেটা বলি বন্ধুরা, আমার এক পরিচিত ভাই, ঠিক আছে? তিনিও এরকমই একটা ঘটনা বলি, আমার আমার বাস্তব জীবন লাইফে দেখা। তিনি সবসময় মনে করেন মানে কি বলবো, কথা বলতে গেলে অনেক চঞ্চল প্রকৃতি ছিল, অনেক চালু প্রকৃতি ছিল, অনেক দ্রুত মানে খাবার দাবার খেত, মানে অনেক দ্রুত দ্রুত চল দ্রুত দ্রুত কাজ। তাই তিনিও হঠাৎ করে সে দুর্বল হয়ে যায়। তিনি নিজেও বুঝতে পারেন তাকে কি করছে বা তিনি এত দুর্বল হইতেছে কেন, বা তার হাতের শরীরে শুধু মানে যে শুধু হাতের শরীরে মানে পুরা মুড়া হইয়া, মানে পুরা উঠা একটু দাম বোধা, ওই যে বললাম না, সে প্রথমে তো অনেক চঞ্চল ছিল, অনেক সাহস ছিল, সে যেকোনো একটা কাজ করতে পারতো, যেকোনো জায়গায় দূরে দূরে যেতে পারতো। এখন না ধীরে ধীরে তার শরীরটা অনেক অসুস্থ হয়ে গেছে, অনেক দুর্বল হয়ে গেছে। আমার ভাইটার নাম যদি বলি, সে হচ্ছে কি বলুন, নামটা আসলে মনে পড়তেছে না, হচ্ছে হারুন আহমেদ। হারুন আহমেদ, আমার ভাই নাম হারুন আহমেদ। হ্যাঁ, এটা আমার আরেক ভাই না, আরেক ভাই না, যেটা বলছেন হারুন ভাই, হারুন হোসেন, এটা না হারুন হোসেন, আর এটা হারুন ভাই। এটা হচ্ছে আমার আরেক খালার ভাই, হ্যাঁ সরি, খালার ছেলে আর কি, ঠিক আছে? খালার ভাই না, খালার ছেলে তো বলেছে। তো সেই বললাম যেটা বলছিলাম যে তিনি কিন্তু অনেক সাহস ছিল, অনেক শক্তিশালী ছিল। যে গেল 50 কেজি বস্তা, 40 কেজি বস্তা সে একাই মাথা করে নিয়ে আসে। আমার চাইতে বড় ছিল, আমার চাইতে 5-6 বছর বড়, বেশি বেশি না, আমার চাইতে 5-6 বছর, অত বেশি না, মানে 5-6 বছর বুঝতে পারছি কি বলবো। সিজন বলবো হয়তো সে কলেজ পাস করে আর পড়াশোনা করে, যখন আমি ইন্টার সেকেন্ড ইয়ার পর্যন্ত পড়াশোনা করছি আর পড়াশোনা করতে পারিনি, ঠিক আছে? তিনিও মনে করেন সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার পর্যন্ত পড়াশোনা করছে, আমার থেকে ক্লাস, ঠিক আছে? আর বেশি না, তো সে পড়াশোনা করে আর পড়াশোনা করতে, কিন্তু সত্যি কথা বলছি বলবা, সে দৌড়ের খেলায় ফার্স্ট হওয়ার সময়, মানে ছোটকালে বা বড়কালে আছে না যে এমনি একটু দৌড় খেলা হতো, ফুটবল খেলা হতো, যেগুলো তাদের অনেক অনেক দ্রুত পায় করতো। মানে এক কথা গ্রামে ছিল তো,
সে এখন তার শহরে থাকে। তো আগের কথা যে বলি, তো তাকে যখন বললো যে ডাক্তারের কাছে দাও, সে ডাক্তারের কাছে নিল, সে একটা বছর ডাক্তার দেখালো, সে সুস্থ হয়নি, সে আস্তে আস্তে ধীরে দূরে বেড়ে গেছে, সে হাতে পায়ে মানে একদম হাতে পায়ে গালে গুলে পুরা, আর মানে কি বলবো মানে মানে পুরা গাল গুল চিলা যে অবস্থা, মানে পুরা হয়ে মানে গাল চুকাতে মানে চুকাতে শরীরে এক কথা চিলা অবস্থা, ঠিক আছে, এমন অবস্থা। ওই যে কালো করছে, সে তো বুঝতে পারে, তার মাও বুঝতে পারছে। যখন সে বললো যে ডাক্তারের কাছে দাও, নিতে এখন সে দেখো কোনো ডাক্তারের কাছে একটা ডাক্তার দিয়েছে, সুস্থ হয়, ঠিক আছে। ঠিক এইটার মধ্যে একটা ভাষিত করছে। তো সে কি করলো, একটা কবিরাজ সাহেব কাছে পরিচিত বললো যে অনেক তো ডাক্তার দেখাইছো, এক কাজ করে এখন কবিরাজ সাহেব কাছে দাও। সে কবিরাজ সাহেব কাছে দেখো সে কি বলে। তো কবিরাজ সাহেব কাছে বললো ঠিক একদমই যে অবস্থা, তাকেও নাকি কোনো কালো জাদু করছে, একটা কোনো তার সুপরিচিত ব্যক্তি নাকি কালো জাদু করছে, এরকম ভয়ঙ্কর বিষয় কালো জাদু, মানে মানে কি বলবো মানে দোস্ত এত শব্দ মানে বাইরের আচ্ছা যে ঘটনা বলতেছিলাম, বলছে যে আপনার ছেলে কালো জাদু করছে, একটা পুতুল সুচ করে যেরকম মানে হয় না, ঠিক সুচ করে যে আপনার ছেলেকেও এই পুতুলের যে বাসে পুতুলটাকে যদি সুচ করে যদি ফুটা করে, আপনার ছেলের শরীরেও ফোড়া এরকম অবস্থা, এরকম অবস্থা। হ্যাঁ কিছু ঘটনা নাকি ও কই যে সরি না ও কই যাবে, যাওয়ার কোনো জায়গা নেই বন্ধুরা। আচ্ছা যেটা বলতেছিলাম বলে সে আবার বলি, মাঝখানে ব্রেক লেগেছে কারণ ক্যামেরা একটু অফ হয়ে যাবে, একটু দেখা গেলো অনেক গুরুত্ব তো মানে অফ হয়ে যায়, আবার চালু হয়, আবার স্টোরেজ ফুল হয়ে গেছে, সেটাকে আবার চালু করবো। হ্যাঁ তো যাই হোক আমরা ঘটনা বলি। হ্যাঁ সে বললাম না বন্ধুরা, ওই যে যেটা বলতেছিলাম যে তার শরীরটা খুবই খারাপ, হ্যাঁ শরীর খুবই দুর্বল হয়ে যায়। এরকম যখন দুর্বল হয়ে যায়, তা ওই যে উর্বা সাহেব দেখালো, সে বললো দেখি কালো জাদু করছে, কালো জাদু থেকে বাঁচার জন্য একটা উপায়, তাকে তার বাড়ির মধ্যেও এরকম একটা চারটা মানে আছে, হ্যাঁ পুতুল আছে, চারটা পুতুল আছে, পুতুল না এই যে মন্ত্র করে তাবিজ আছে, ওগুলো আপনাকে ফিদা উঠে এবং বলে এমন এমন জায়গা আছে, এমন গাছ নিচে আছে, ঠিক দেখলো এমন জায়গায় আছে। তো ওগুলো ভয়ঙ্কর বা কাজ চিন্তা করছেন কথা, তাদের বাড়ির পাশে আশেপাশে ইয়ে আছে। আর যে পুতুলটা আসতে ইয়ে করলো বলছে এটা কালো জাদু করে পুতুল, পুতুলটা সুচ কাতে আপনার ছেলেকে বসে গালে গুলি ইয়া করে, এই জন্য আপনার ছেলের শরীরে বসে করে সে বললো যে আপনার ছেলের শরীরে নাকি কি বলবো যতটুকু আমি শুনছি আর কি, হ্যাঁ ফোড়া মানে একদম ফোড়া হতো না কালে গুলে চুলে মানে ফোড়া কেটে যাওয়া অবস্থা। তো বলছে যে আপনার বলছে যে এগুলো থেকে যদি বাঁচতে চান আপনার ছেলেকে অবশ্যই মানে আপনার ছেলেকে হ্যাঁ ওই যে থাকে না যে কি বলবো যে তাবিজ এতগুলো মানে মন্ত্র করে যে দেন কারো যদি মন্ত্র ওগুলো মাটির মধ্যে গাঁথা, তো চাইটা আপনার বাড়ি ওখানে আমি বলে দিলাম, বস্ত্র বলে ওখানে যাই আপনি ওগুলো উঠে আপনি নষ্ট করে পুড়ে ফেলাবেন। আর আপনার ছেলেকে কিছু তাবিজ দিতেছে, তাবিজ কলা দিবেন, কয়েক মাস না 1-2 বছর পর্যন্ত রাখতে পারবে, এগুলো খুলতে পারবে। তো এই অনুযায়ী করলো। আর পাশে যে ওই দেখলো করতে এক পর্যায়ে যখন আস্তে যখন পেয়ে গেলো জিনিসটা, একটা দুটা পাইলো, তৃতীয় নাম্বার পাইতেছে না, অনেক কষ্ট পাইছে, তৃতীয় নাম্বার অনেক কষ্ট পেয়েছে, আবার চতুর্থ নাম্বার অনেকটা কষ্ট পাইছে, প্রথম দুইটা তো পাইছে, তৃতীয় নাম্বার চতুর্থ নাম্বার অনেক কষ্ট পাইছে। দেখলো যে পাড়ি অনেক কোনা অনেকটা চিপার মধ্যে যেখানে মানুষ অতটা যায় না, ওইখানে এরকম জায়গার মধ্যে যা গর্ত করে রাখছে, গর্তটা পুঁতে রাখছে এবং চিহ্ন দেওয়া আছে ওইখানে একটা সার্কেলের মতো চিহ্ন দেওয়া আছে। ওই গর্ত করে দেখো ঠিক আছে যে ওইখানে মানে কি বলে গাঁথা আছে, মানে ওইগুলো মানে দুটো গাঁথা মানে মাটিতে গাঁথা আছে ওই মন্ত্রগুলো দেখলো ওইটা দেখো ঠিক একই মন্ত্র, এই মন্ত্রগুলো আর কি হচ্ছে কালো জাদুকর মন্ত্র, ঠিক আছে। তার ছেলেকে ক্ষতিগ্রস্ত করার জন্য তার পরিচিত মানে দুঃসম্পর্কের পরিচিত আর করছে আমার ভাইয়েরা, আমার হারুন আহমেদ ভাই, ঠিক আছে। তো সে তাকে যখন এই যে ওগুলা যখন দিল কিছুদিনের মধ্যেই আর আস্তে সে সুস্থ হয়ে গেলো, ঠিক এরকমই আস্তে এই যে পড়াগুলো অনেক সপ্তাহখানিক লাগছে যাতে, কিন্তু হ্যাঁ সুস্থ হয়েছে আস্তে। কিন্তু ওই যে বললাম যে কালো জাদু করছে ওই ব্যক্তিরা, যে ব্যক্তি যে কালো জাদু করছে ওই ব্যক্তিকে মানে মানে বলে নাই যে আসলে কোন ব্যক্তিরা, কিন্তু বলছে আপনাদের আত্মীয়র মধ্যে দুঃসম্পর্ক আত্মীয়র মধ্যে একজন করছে, যিনি আপনার ছেলেকে এবং আপনাদেরকে ভালো করে চিনতেন জানতেন, আপনাদের বাসার মধ্যে যে কিভাবে এই কালো জাদু মন্ত্রগুলা মানে কালো জাদু মন্ত্রের যে কাগজগুলো মানে কালো জাদু মন্ত্রের যে কাগজগুলো এগুলো কাটতে হবে সে ভালো করে জানতো, যেখানে কেউ যায় না একদম নিরিবিলি বা যাওয়া আসা করে না, হ্যাঁ অনেকটা জঙ্গল টাইপের আর কি, মানে বাড়ির পাশের জায়গা তো জঙ্গল তাই না, পাশে ঘন জঙ্গল থাকে ওখানে অনেক ঘন জঙ্গলের মধ্যে বা ঘন গাছগুলোর মধ্যে ওখানে এগুলো অবস্থা মানে পুঁতে রাখছে, হ্যাঁ চেষ্টা আর কি। তো ওগুলা পাইয়া যখন পুড়ে গেলো তা আস্তে সে সুস্থ হয়েছে এই আর কি। যাই হোক
আমার ছোট ছোট কথা জানি না কতটুকু এক্সপ্লেন করতে পারছি, বোঝাতে পারছি। ঠিক আছে? এই ছিল ঘটনা। যে অবশ্যই কিন্তু এগুলো সত্য ঘটনা। কালো জাদু সত্য কিন্তু এগুলো কিন্তু কোনো ভালো না। যে কালো জাদু করে, যে কালো জাদু করার জন্য যে মানুষকে মানে ভয় দেখায়, ভয় ভীতি দেখায় সেও খারাপ। আর যে কালো জাদুতে আক্রান্ত সে তো ক্ষতিগ্রস্ত হয়। যে কালো জাদু কর্তা সেও এক পর্যায়ে যে ক্ষতিগ্রস্ত। তো আপনাদের কাছে প্লিজ বন্ধু অনুরোধ করব যে কালো জাদু করে বা করে থাকেন বা করতে যাবেন তাকে প্লিজ অনুরোধ করলো কালো জাদু করেন না। কারণ একটা মানুষের জীবন কিন্তু ধ্বংস হয়ে যায়। হ্যাঁ, একটা মানুষের জীবন কিন্তু নষ্ট হয়ে যায়। ঠিক আছে? তো মানুষের জীবন আপনি বাঁচাতে পারবে কিনা এটা চিন্তা করেন। যদি বাঁচাতে না পারেন তা আল্লাহর কাছে রিকোয়েস্ট বলুন প্লিজ আপনারা কখনো কোনোদিন মানুষকে ক্ষতি করবেন না বা কারো জাদু কখনোই মানে কারো জাদু করেন না। কারণ কারো জাদু কিন্তু খুব খারাপ। হ্যাঁ, কালো জাদু যে করে বা কালো জাদুকে যে কি বলবো করে থাকে সেই ব্যক্তি কখনো কোনদিন ভালো হয় না। সেই ব্যক্তি সবসময় খারাপ হয় বা তার চিন্তা ভাবনাই খারাপ হয়। ঠিক আছে? এই যে আরকি। আর কিছু বলতে চাই না। যে একটাই কথা বলতে দিন শেষে যে আপনারা সবাই অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। আর কারো জাদু সম্পর্কে একটু সাবধান থাকেন। যেকোনো যে দেখতেছেন যে কারো জাদু মানে আছে না কারো জাদু পুতুল আছে পইড়া। তো আমি চেষ্টা করব ওই কারো জাদু পুতুলগুলো কখনো আপনারা নিবেন না। আর আছে না যে খেলার জন্য নিলেন। আসলে অনেক ছোট মানুষ খেলার জন্য আপনারা দেখতে পারেন যে সুচ গাঁথা। এইটা দেখলে একটা হলো সুচ গাঁথা। সত্যি বলতে একটা হলো সুচ গাঁথা আপনি দেখতে বুঝতে পারবেন যে কালো জাদু সুচ গাঁথা মানে ওটা কালো জাদু পুতুল। সেটা হোক লাল, সাদা, কালো, ঠিক আছে? দেখতে সুন্দর। আমি আর বলি দেখতে সুন্দর পুতুল, তাতেও কোনো সমস্যা নেই। কিন্তু ওই পুতুলটা খারাপ। ওটাতে কারো যত করেছে, হ্যাঁ? ওটা আপনাদের বাসার জন্য কখনো মঙ্গল হবে না। হ্যাঁ? মঙ্গল কামনা করবে না। মানে মঙ্গল হবে না। ওটা হলো শনি রেখা মানে ক্ষতি রেখা। ঠিক আছে? তো একটা কথা দিন শেষে কখনো কারো যদি করবে না, হ্যাঁ? তো যাক আমরা ঘটনা কথা না বলে ঘটনা পরবর্তী কাজে খালি একটা গুণ মনে রাখবেন, কারো জাদু থেকে সাবধান। কারো জাদু মানুষের জীবনে কখনো সুখ বয়ে আনে। ওটাই দুঃসহ বয়ে আনে মানে দুঃখ বয়ে আনে। ঠিক আছে? তো যারা কারো জাদু করেন তাদের অনুরোধ করলো প্লিজ কারো জাদু করেন না লাস্ট বলে দেন, হ্যাঁ? কারণ কারো জাদু যে করে যে মানে যে তার প্রতি করে সে ক্ষতিগ্রস্ত হয়, যে করে যে করে থাকে তারও কিন্তু এক পর্যায়ে ক্ষতি হয়, হ্যাঁ? তো দোনোজনের ক্ষতি। তো প্লিজ বন্ধুরা কারো যদি এই চিন্তা ভাবনা করে আপনারা কখনো ক্ষতি করেন, হ্যাঁ? তো যাই হোক যেটা বলতেছেন বন্ধুরা আমরা যে ঘটনা বলতেছি না তো অবশ্যই পরবর্তী ঘটনা বলবো। তার আগে একটা কথা বলি যখন যে শুনবেন অবশ্যই নিরিবিলি অবস্থায় শুনবেন। ঠিক আছে? তাহলে একটা মজা পাবেন। ঠিক আছে? তো পরবর্তী ঘটনা বলি। পরবর্তী ঘটনা হচ্ছে ফারহান আক্তার, ফারহান আক্তার, ফারহান আক্তার, হ্যাঁ, ফারহান আক্তার আপু লেখছে যে ভাইয়া আমার জীবনে একটা ছোট একটা ঘটনা ঘটছে সেটা যদি বলি আপনাকে। এক রাতে আমি খাওয়া দাওয়া করতেছি না খাওয়া দাওয়া করার অবস্থা মানে খাওয়া দাওয়া করার অবস্থায় যখন দেখতে পাই যে কারেন্ট চলে গেছে তখন আমি মাকে বলি মা কারেন্ট চলে গেছে তুমি লাইটার বা মোমবাতি কিছু একটা নিয়ে আসো বা জ্বালো মোমবাতি কিছু একটা নিয়ে আসো তুমি যাও। মা বললো কোনো সাড়া দেয় না। আমি আবার বলি, "মা কি ব্যাপার? কি হইছে? তুমি ঘুমায়ে পড়লা নাকি? তুমি তাড়াতাড়ি আসো। এখানে আমি খাবার খেতেছি। রাতের বেলা অন্ধকার আমি কিভাবে খাবো? তুমি একটা লাইট বা মোমবাতি কিছু একটা নিয়ে আসো চলো আরকি" এটা বলতেছে। সো মা কি করলো? ওই রুমে থেকে আসে হঠাৎ করে আসলো। আইসা করলো, "ওই নিয়ে ধর। মোমবাতি নিয়ে এসো, মোমবাতি নিয়ে এসো।" আমি বললাম যে, "মা তুমি মোমবাতি নিয়ে আসছো? তোমায় না বললাম লাইট নিয়ে আসতে?" কয়, "যা পারছি তা নিয়ে আসছি। কথা না বল। তাড়াতাড়ি খাওয়া-দাওয়া করেন।" তো আমি একটু অবাক যে মা সবসময় আমাকে বকা দিয়ে কথা বলে বা একটু চানাচুর কথা বলে। এখন এত নিরিবিলি কেন? দেন তা আমি একটু চমকে গেছি। একটু অদ্ভুত মনে হচ্ছে। তো কথা হলো মা কি হলো মোমবাতি দিয়ে তার রুমে ওই পাশে চলে গেল। তো হঠাৎ করে রান্না করতে গিয়ে এসে দেখি রান্না করতে আমার মা আসলো। আমি বললাম, "মা কি ব্যাপার? তুমি না ওই রুমে ছিলা? ওই রুমেতে এসে তুমি আমি না মোমবাতি দিয়ে গেলা। আবার হঠাৎ করে রান্না করে তুমি আসো? এটা আবার কেমন বিষয়?" তো মা বলল, "কিরে এক্কেবারে মাইর।" আমি রান্নাঘরে ছিলাম। রান্নাঘরে তো তোকে বললাম যে, "আমি রান্না করতেছি, আমি আসতে পারব না।" এটা বলছি। তো এটা তুমি কখন বললা? আমি তো শুনলাম যে তুমি রান্না করতেছো, যে তুমি রুমে শোয়া, হয়তো ঘুমাইতেছো। আমি ডাক দিলাম, তুমি ১ বার না ২ বার দিয়ে ২ বার তো দাঁত দেও। তুমি এসে কি করলা? আমার লাইটটা দিয়ে গেলা। আমি লাইট জ্বালাম, তুমি লাইট না দিয়ে একবারে মোমবাতি দিয়ে গেলা। এইটুকু না তুমি দিয়ে গেলা? আবার তুমি এখনই বলতে দেও না? কয়, "আমি তোকে লাইট মোমবাতি কিছু দিইনি তো। আমি তোকে বলিও না যে লাইট মোমবাতি দিবো। আমি তোকে এটা বলছি শুধু, হয়তো তুই শুনছিস যে বলছি যে আমার রান্না-বান্না আছে, রান্না করতেছি, আমি আসতে পারব না। বা আমি এটা বলছি আরকি, হ্যাঁ? তো এটা যখন বলল, সে অবাক হয়ে গেল। তাইলে মা ওইটা কিছু? আমি যে মানে লাইটটা দিলাম, লাইটটা দিয়ে দিল। আচ্ছা আসলে লাইট না মোমবাতি দিল। ওটা কে ছিল? তোমার রূপ ধরে আসলো এবং এসে দেখলো। ওটা কে ছিল? এবং খুব নিরিবিলি অবস্থা। তুমি আমার এখন খুব দ্রুত স্পিডে বলতেছো কথা এবং চালাচালি করতেছো এবং হাসি মুখে বলতেছো কথা।
হ্যাঁ, ওইটা একদম নিরিবিলি গম্ভীর ছিল এবং চেহারাটা ভালোভাবে দেখা যায় না। তুমি যে তোমার দাদু, কিন্তু তোমার গলা কণ্ঠ শুনছি। আমি তোমার গলা কণ্ঠ স্পষ্ট শুনছি যেটা তুমি, কিন্তু আমি তোমার চেহারা ঠিক মতো দেখতে পাই। দেখলাম যে তুমি, কিন্তু তুমি যে আসছো এটা আমি বুঝতে পারছি, কিন্তু হঠাৎ করে তুমি আসছো আমি এখন বুঝলাম যেটা তুমি না। তো ওইটা কে ছিল? সে ভয় পেয়ে যায়, ভয়ে দৌড়াদৌড়ি করা শুরু করলো। হঠাৎ করে দেখলো যে বাথরুমের দরজা, মানে কি বলবো, তার মা রান্না করে গেল, তো বাথরুমের দরজা হঠাৎ করে না খুলে গেছে, সিটকির মানে অটোমেটিক খুলে গেছে। সে ভাবলো যে বাথরুমে আবার কেউ গেল নাকি, বা বাথরুমে কেউ চলে গেল নাকি। বাথরুমে মানে বাথরুম ওয়াশরুমের দরজা আর কি, ওয়াশরুমের দরজা জিনিসে লাগাতে যাবে না, দুটো সমস্যা নেই তা। যেটা বলতে সরি, আমার ঘটনা বলি, হ্যাঁ ঘটনা বলি যে বলছে বা আমি তো তোমাকে কতবার বললাম যে তুমি লাইটটা দিয়ে লাইট, তুমি লাইটটা দিলা, ঠিক আছে। ওখান থেকে একটু বলি, একটু যদি বেশ সময় থাকে আপনার কিছু মনে করেন না বোধ, আমি একটু মাঝখান থেকে একটু বলি, হ্যাঁ একটু খেয়াল করছেন দিলে বুঝতে পারি। তো বলছে ম্যাম, হ্যাঁ মানে কথাটা খেয়াল করেন না যে কী ঘটছে, ঘটনা তাদের সাথে কী ঘটছে খেয়াল করেন। সে বলছে ম্যাম, আমি তোমাকে লাইট দিতে বললাম, তুমি লাইট না দিয়ে মোমবাতি দাও। তো লাইট যখন দিয়ে মোমবাতি, তো আমি বললাম যে মা আমার তোমাকে লাইট ছিল, তুমি লাইট না দিয়ে মোমবাতি দিলা। তো এই কথা বললাম, মা বলো যে মা তুমি বলো যে আমি তোর যেটা দিয়েছি এটাই নেই, এখন কথা বলিস না, কারণ এখন এমনিতে কারেন্ট নাই, তোর খাওয়া তাড়াতাড়ি খা, বেশি কথা বলিস না। এ কথা বলে তুমি চলে গেল। আমি কিছু বললাম না, তাও ভাবলাম যে মোমবাতি যুদ্ধ দিয়েছে তাই এটা দিয়ে খাওয়া কাজ ছিল, মানে খাওয়া দাওয়া করে আর কি। তো মা আমি তো এরকম হতবাক, তুমি এখান থেকে আসলা, তো ওইটা কে ছিল? এটা ভেবে সে বললো যে থাক মা, তুই এক কাজ কর, ওখানে রুমে যাইস না, কারেন্ট আসুক, কারেন্ট আসে পড়ে তারপর মানে কারেন্ট আসুক, কারেন্ট আসে পড়ে তারপর এছাড়া যাইস না আর কি, হ্যাঁ এটা বললো আর কি। তো ওইটা বলার পর তার মা তারা রান্না করে গেল, মানে রান্না করার জন্য চলে গেল আর কি। তো যেটা হয়েছে আর কি, কিছুক্ষণ পর পরে ওই যে ওইটুকু বললাম মা, তো বাথরুম এখন বাথরুমে মানে বাথরুমের কথা আসি, মানে বাথরুম ওয়াশরুমের কথা নাকি, আচ্ছা একটু শোনাইতে হবে, হ্যাঁ। বলছে মা, যখন বললো যে মা ওই কথা বললে চলে গেলো, বলছে মা তুই যাইস না, রাত্রে বলে এখন যদি কারেন্ট নেই তুই রুমে যাইস না, যেটা দেখতে পাচ্ছি ওই রুমে গেছে ওটা এখন যাওয়ার মানে দেখানো যাইস না, পরে যাইস, হ্যাঁ কারেন্ট আসলে পর তখন যাইস, বা আমি তোকে দিয়ে দেখবো কে, তুই যাইস না, আমি রান্না করতে তুই খাওয়া দাওয়া কর, মা মোমবাতি দিয়ে খাওয়া দাওয়া কর। তো মাও যে বললো যে এভাবে খাওয়া দাওয়া করতেছে মোমবাতি দিয়ে, মা আবার রান্না করতে চলে, রান্না করতে চলে গেলো। তো কিছুক্ষণ পর দেখলাম যে ওয়াশরুম দরজা সে কি অটোমেটিক খুলে আস্তে আস্তে খুলে গেল। আমি অবাক হলাম, এত রাত্রেবেলা বাথরুম কেউ জানে, আমিও জানি রান্না করতেছে, তো অটোমেটিক সিটটা খুলে আমি একটু চমকে গেলাম। তো যিনি আমি সিটকি আটকানোর জন্য যাবো, হঠাৎ দেখতে পাই যে এখানে একটা ভার মতন আকৃতির ছায়া, ওই রুমটাই আমার চোখ পড়লো, ছায়া দাঁড়ানো আছে এবং ছায়াটা এরকম ভাবেই আমার দিকে তাকে হাসি দিল। আমি আমি এতটাই ভয় পেয়ে যাই, বিশেষ করে এতটাই ভয় পেয়ে যাই। ছায়াটা অনেকটা মানে ভয়ঙ্কর আকৃতির চেহারা ছিল, লাল লাল চোখ। নিশ্চয়ই ভাইয়া এটা জিন হবে, কারণ জিন না হলে একটা মানুষ কীভাবে এরকম ভয়ঙ্করভাবে হাসি দিতে পারে বা এরকম ভয়ঙ্করভাবে চেহারা হইতে পারে না, বুঝতে পারেন। তো একটু খেয়াল করে নেবেন আপনারা। তো বলছে ভাইয়া আপনার একটু করে বলেন। তো বলছে ভাইয়া আমি যখন দেখতে পাইলাম যে এই একটা দৃশ্য, এত ভয়ঙ্কর চেহারা, তখন আমি তাড়াতাড়ি এক দৌড়ে দরজা না আটকিয়ে, মানে বাথরুমের ওয়াশরুমের দরজা না আটকিয়ে আমি ওখান থেকে চলে আসবো, এখান থেকে চলে আসবো। তারপর রান্না করে বলি মা জানো কি হয়েছে, ওই তুমি যে বললা না এই যে রুমে যেতে, আমি রুমে যাইনি। তখন আমি দেখতে পাই ওই বারান্দার যে মানে বারান্দার পাশে যে বাথরুমটা মানে ওয়াশরুমটা, দরজা অটোমেটিক খুলে গেল এবং দেখতে পাই যে পুরো খুলতেছে আস্তে আস্তে। তা আমি ভাবলাম যে হয়তো বাতাসে খুলে গেছে, হয়তো কেউ হয়তো গেছে, এটা তো দেখতে পাই। তো আমি যখনই আটকে যাবো তখন দেখতে পাই ছায়া, ছায়ার মতো, কিন্তু ছায়া না। এবং আমার সেটা মনে হলো যে আমার হাত থেকে জানি সোয়াদ গেছে না, আমার যেটা মনে হলো, আর বাথরুমের দরজা আটকে এবং তার পাশাপাশি আমার একটা হাতের মধ্যে সোয়া দিল কি জানি লাগানোর সময় আর কি, হ্যাঁ এটা সোয়াটা পেয়ে আমি যখন বারান্দার দিকে তাকাই, তখন আমি দেখতে পাই এরকম একটা ভয়ঙ্কর অ্যান্টিটিস বা ভয়ঙ্কর জিনিসটা। আমার হাসিটা আমার এরকম হয়ে দিচ্ছে, তুমি ভাবতেও পারবো এতটা ভয়ঙ্কর ছিল হাসি, বাংলা চোখ এবং ভয়ঙ্কর একটা হাসি। এই ভয়ঙ্কর হাসিটা দেখে আমার এতটাই ভয় লাগছে, আমি তো ওইখানে আমার বেহুশ হয়ে গেলাম। আমি দ্রুত আমি ওখান থেকে দৌড় দিয়ে আমি চলে আসলাম, আমি মা না যাবো রুমে যাবো, বসে তো এখানে বললাম যে যাইস না। ও মা আমি তো যেতে চাই না, ওই রুমটার থেকে একটা শব্দ এসছে, আর প্লাস ওই বাথরুমে ওয়াশরুমে বসে ওয়াশরুমের দরজাটা ওপেন হয়ে গেছে, অটোমেটিক খুলে গেছে।
এটা দেখে আমি ও যখন আটকেছে তখন না বলতে ও বলছেন, আচ্ছা দাঁড়া, কারেন্ট আসা পর্যন্ত তুই যাইস না, তুই এক কাজ কর, ডাইনিং টেবিলে বস। কিন্তু ভাইয়া বসে কিছুক্ষণ পর যখন আমি ডাইনিং টেবিলে বসলাম, আম্মুর সাথে আম্মু বসছে আর আমি বসে খাওয়া দাওয়া করলাম। তো কিছুক্ষণ পরে কারেন্ট আসে। কারেন্ট আসার পরে তারপরে আম্মু আর আমি সাহস করে রুমটা যাই, যে দেখি কে হইতে পারে আসলে জিনিসটা, মানে কি হইতে পারে জিনিসটা আসলে কি, কারণ কখনো জিনিসটা দেখে নাই। তো যখন দেখতে পারলো যে আস্তে 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 সাইডে যা দেখে যে কেউই নেই, একদম নিরিবিলি, একদম নিরিবিলি চুতার। সো হঠাৎ করে মানে রান্না করতে কিছু একটা পড়া শব্দ হলো। যখনই রান্না করতে কিছু একটা পড়া শব্দ, ভাইয়া আপনি অবাক হবেন, আবার হঠাৎ করে কারেন্ট চলে, মানে আবার হঠাৎ করে কারেন্ট চলে যায়। চিন্তা করছিলাম না, একটু খেয়াল করবেন, হঠাৎ করে কারেন্ট চলে। তো যখন মনে হয় কারেন্ট চলে যায়, আমার আম্মু আর আমি এতটাই ভয় পাই, মানে তখন ভাই আমার আব্বু বাসায় ছিল, বসে ভাই বসে ভাই আমার আব্বু তখন ভাই বাসায় ছিল না, বা আমার এক ভাইয়া বড় ভাই ছিল, সেই ভাইয়াও ছিল না, আম্মু আর আমি এক। তখন আমরা অনেকটা ভয় পেয়েছি। যখন শব্দ পর্যন্ত পাই যে বাড়ি দূর বারিন্দা যখন যেয়ে দেখি, মানে রুমটা ঢুকি, রুমে ঢুকে বারিন্দা যে দেখি যে কি হলো নির্বিড়ি। হঠাৎ করে আসার সময় রান্না করতে একটা কিছু একটা তোমার গ্লাস বা কিছু একটা পড়লে যে শব্দ হয়, স্পষ্ট আমরা শব্দ পাই কিছু একটা পড়ছে, হ্যাঁ। তখনই সাথে সাথেই রান্না করে কারেন্টটা চলে আসে, মানে রান্না করছি, রান্না করে না, মানে পুরো রুমেই কারেন্ট চলে আসে আর কি। শুধু রান্না করে বলতে পুরো রুমই, তার চারটে রুম আর রান্নাঘর বারান্দা সবই কারেন্ট চলে আসে। এখন তো লোডশেডিং চলে আসে আর কি। হ্যাঁ, তো লোডশেডিং চলে যাওয়ার পর আমরা অনেকটা ভয় পাই, যে কারেন্ট চলে যাওয়ার পর আমরা অনেকটা ভয় পাই। তো আমরা যখন যেটা করি ভাইয়া, অনেক সাহস নিয়ে আমরা এখান থেকে আসি, এসে রান্না করে এসে দেখি যে একটা মেয়ে রান্নাঘরে বসে রান্না করতেছে, রান্না করে দেখা যাচ্ছে ঠিক আমার মতো, বুঝতে পারি ঠিক আমার মতো। তো আমি বলি, এই মেয়ে, মানে সরি আমার আম্মু বলে, এই মেয়ে তুমি কে, হ্যাঁ তুমি কি, তুমি এখানে কোথা থেকে আসলে, কোনো শব্দ নেই। আবার জিজ্ঞেস করবো, মেয়ে মেয়ে মা তুমি কে, তুমি কোথা থেকে আসলে, আমার মতনই, বুঝতে পারি আমার মতনই একটা মেয়ে আমার আম্মুর সামনে দাঁড়ানো, মানে আমার সামনে, মানে রান্নাঘর দাঁড়ানো, পিছন দিকে, মানে পিছন দিকে ঘুরানো, রান্না করতেছে, কিন্তু আমরা যে বলতেছি কোনো উত্তর দেয়। হঠাৎ করে তার পা দিকে তাকে দেখি তার পা গুলো উল্টো। তো মা তুমি তার পা দিকে তাকায় দেখো। সে হঠাৎ করে যখন পায়ের দিকে তাকায়, সে হঠাৎ এতটা ভয় পেয়ে যায়, সে বুঝতে পারলো যে এটা কোনো মানুষ না, সম্পূর্ণ জীব। তাড়াতাড়ি ওই রুম থেকে এক দৌড় দিয়ে আরেক, মানে তার মার রুমে যেয়ে দরজা আটকে বসে গেল। যতক্ষণ না পর্যন্ত কান্না আসে, হঠাৎ করে তাকে তার সে ফোন দেয়, আর তার ফোন দেয় তার হাজবেন্ডকে, আমি তার তার বাবাকে, মানে তার হাজবেন্ডকে, তার মা হাজবেন্ড না, আর তার মা তার বাবা, তার বাবাই বলে, তার বাবাকে ফোন দেয়। তো ফোন দিব মানে নাম্বারটা পাইতেছে না, অনেক কষ্ট করে নাম্বার সে খুঁজে বের করে এক ডায়েরিতে। তো ডায়েরিতে মানে ফোনটার নাম্বারটা সেভ ছিল, কি একটা অবস্থা চিন্তা করে, এত বিপদের মধ্যে নাম্বার সেভ ছিল। তো একটা নাম্বার, মানে একটা ফোন বুক আর কি, ডায়েরির মধ্যে নাম্বার সেভ করা, আর এমনি আমার ডায়েরি হয়, ডায়েরির মধ্যে নাম্বার সেভ করা। সো নাম্বার থেকে ওই ডায়েরির নাম্বার থেকে দেখে তার বাবার নাম্বার, হ্যাঁ তার বাবার নাম আছে শফিকুল্লাহ ইসলাম, হ্যাঁ তার বাবা শফিকুল ইসলাম, এই নামে সে, মানে এই নামটা, মানে তোর নাম, মানে নাম্বারটা পায় না, সে ফোন দেয়। যখন ফোন দিয়ে দিল, তার বাবাকে বলো যে তাড়াতাড়ি আসো, বাসায় অনেক বড় বিপদ হয়েছে। তো কি হয়েছে, তো কোনো কথা বলুন, তাড়াতাড়ি আসো, আমি বাসায় আসো, আমি বলতেছি। তো কিছুক্ষণের মধ্যে তার বাবা রওনা দিল, আসার পরে তারপর ওই রুমে দরজা খুলে সে বাই করলো, মানে দরজা খুলে সে মেন দরজা করলো যে খোলো, তাড়াতাড়ি খোলো, আমি আসছি। সে খোলার পরে সে বলে এরকম এরকম এই সমস্যাগুলো আমার 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 তোমার মেয়ে এরকম একটা জিনিস দেখছে, ভয় দেখাইতেছে। আবার রান্না করেও দেখতে পাই যে এরকম ছায়া, মানে প্রথম তো ছায়া দেখছে, তারপরে দেখতে পায় যে যখন দরজার কিন্তু তোমার মেয়ে, তখন দেখতে পায় মানে তার বাবাই তার মেয়ে তাকে বলতেছে, বাবা তেন এরকম আমি সত্যি দেখছি, বিষয় করো, এটা কেমন হইতে পারে, আমাদের বাসায় এত দিন ধরে, এত বছর ধরে আমরা আসি, কখনো কোনো সময় দেখি, এটা কেমন হইতে পারে, তুমি তো দেখো নাই, তুমি যদি দেখতা ব্যবস্থা, তোমার মেয়ে আর আমি দেখছি, তোমার মেয়ে আর আমি দেখছি, ওই জন্য আমরা বুঝতেছি যে আসলে কি জিনিসটা ওইটা, আসলে ওইটা কোনো মানুষ না, বিশেষ করে কথা এই পোশাকগুলো কোনো মানুষ না, ওইটা কোনো মানুষ হইতেই পারে না, কারণ তোমার মেয়ে আর আমি আছি, দরজা আটকানো, হ্যাঁ দরজা সিস্টেমই দাও, আর বারিন্দার দরজার মধ্যে সব আটকানো, কি আসতে পারে, কি আসতে পারে, বা দরজা ভেঙে আসবে না, জানলা বেঁচবে, দেখতে কেউ নেই। এখানে বাসার মধ্যে আমরা একটা মেয়ে দেখতে পাচ্ছি, এবং একটা
কালো ছায়ার মতো একটা চেহারা, ভয়ঙ্কর রকমের চেহারা তোমার মেয়ে দেখছে এবং আমার নিজ চোখে দেখা। তোমার মেয়ে না দেখলেও আমি নিজে দেখছি যে আমার রান্নাঘর এসে রান্না করতেছে, রান্নাঘর দাঁড়িয়ে দিয়ে রান্না করতেছে এবং আমরা কোনো বুড়ি কোনো উত্তর দেওয়া খালি শব্দ হয়েছে, এরকম শব্দ হইতেছে, এরকম শব্দ আমি স্পষ্ট বলছি বা শফিকুল বিশ্বাস করো আমি ঠিক স্পষ্ট বুঝছি যে এটা তার হাজবেন্ডকে বলতেছে কি এরকম শব্দ হয়েছে। আমরা যখন তার পায়ে দিকে তার মা পুরো অবাক হয়ে গেলাম যে তার পা পুরো উল্টা। এই জিনিসটা থেকে আমরা ভয়ে আমরা এক রুমে দরজাকে তোমার মেয়ে আর আমি মানে বুঝে দিচ্ছি, যখন মানে তোমার মেয়ে আমি বুঝে দিচ্ছি যখন তুমি আসো তো বসে এরকম এরকম। আচ্ছা দাঁড়াও আমরা আজই মানে আজ না আজ বা কালকে একটা বড় হুজুরের কাছে যাবো, দেখি হুজুরে কি বলে। তো এত কথা না বলে হুজুরের কাছে গেল, হুজুরের কাছে যে বললো যে আপনার মেয়েকে একটা বদ জিন নজর করছে, সেই বদ জিনটা এতটাই ভয়ঙ্কর যে আপনার মেয়ে নাকি ওই জিনটাকে কোনো না কোনোভাবে বিরক্ত করছে। মানে সে ওই গাছের মধ্যে ছিল, আপনার মেয়ে গাছের মধ্যে ছবি তুলছে প্লাস গাছের ঠাইল ভাঙছে, মানে গাছটার ওই মেহরগনি গাছটা আর কি, মেহরগনি গাছের ঠাইল ভাঙছে। পাশে একটা মেহরগনি মোটামুটি বড়, মানে তার বারান্দার পাশে বা বিল্ডিংটার বারান্দার পাশে আর কি মুরগি পাশে ওই ওখানে ছবি তুলছে, গাছের ঠাইল ছবি ভাঙছে, কয়টা ঠাইল ভাঙা ছবি তুলছে। এই জন্য আপনার মেয়েকে নাকি বদনজর দিছে বা ক্ষতি করতে চাইছে। তো আপনার মেয়ে যতক্ষণ না পর্যন্ত ক্ষমা চাবে, আই মিন ভোগ দিতে হবে, বুঝছে, কিছু ভোগ দিতে হবে। ভোগ বলতে গেলে অনেকগুলা মিষ্টি, অনেকগুলা খাবার দাবার, ঠিক আছে, বিভিন্ন সেই খাবারগুলো উল্লেখ করে বছর অনেকগুলো খাবার দাবার দিতে, মিষ্টি টিষ্টি বা অনেকগুলো মুরগি টুরগি এগুলো আর কি দিতে হবে আর কি, এমনই সামথিং আর কি, জিনেরা কি খায় এগুলো আর কি, ঠিক আছে, খায় আর কি। তো মিষ্টি জাতীয় কিছু হয়, মিষ্টি জাতীয় অনেক কিছু মানে দিতে হবে। তো ওগুলো দিলে আর যদি আপনার মেয়ে ওখানে ক্ষমা চায় ওই গাছের পাশে যে, তাহলে আর ক্ষতি হবে না আশা করি আর কি। সো ঠিক অনুযায়ী হুজুর সাহেব যা বললো, মানে কবিরাজ সাহেব যা বললো অনুযায়ী করলো, আর তার মেয়েকে 2টা তাবিজ দিছে, সে 2টা না 3টা তাবিজ দিছে। 3টা তাবিজ সে 2টা গলায় পড়ছে, একটা হাতে পড়ছে, একটা হাতে এই যে কবজিতে এখানে পড়ছে, মেয়েকে হাতে এই কবজিতে এখানে দিছে পড়তে, হাতে কবজিতে পড়তে বসে আর পড়তে বসে পড়বেন আর 2টা গলায় পড়বেন আর কি। আর ওই যে অনুযায়ী বসে যে নিয়ম জিনের ভোগ দিতে হবে, এই ভোগগুলো দিবেন, তাহলে আপনার মেয়েকে আস্তে আস্তে কোনো ক্ষতি করবেন আর কি। আর ক্ষমা চেতে বসে, ক্ষমা চেতে। তো ভাইয়া তো পরবর্তী থেকে আমি যখন ক্ষমা চেয়ে নিই আর যিনি ভোগগুলো দিয়ে দিই, মানে খাবারগুলো দিয়ে দিই, আর তখন তো আর কোনো ক্ষতি হয়নি, কোনো কিছু ক্ষতিগ্রস্ত হয়নি। আস্তে আস্তে ওই জিনিসটা খারাপ মানে খারাপ জিনিসটা দূর হয়েছে, ওই গাছের থেকে আর কি নিয়ে এসছে। পরবর্তী জানতে পারে বসে ভাই, পরবর্তী জানতে পারে ওই মেহগনি গাছটা নাকি, মানে এই যে গাছটা যে বসবাস করতো ওই পরবর্তী গাছটা নাকি আমাদের বাড়িওয়ালা নাকি কেটে ফেলে। কারণ আমাদের পাশে মানে দুটো পাশে মানে আমাদের বাড়িওয়ালা 3টা তো একদম, আমাদের বাড়িওয়ালা থাকে 5টা। পাঁচতলা যে বাড়িওয়ালা তাদের মেয়েকে, তার ছোট মেয়েকে নাকি অনেক ভয় দেখাইছে। এরকম ঠিক এরকমই আমার মতো এরকম আমার মা আমাকে যে মানে তার মা মেয়েকে শুধু ভয় দিতে, তার মা মেয়েকে মানে তাকে আর তার মাকে আর কি ওই বলতে গেলে আর কি, যেহেতু মানে এখনো ভয় দেখছে ঠিক তাদের বাড়ির লোকও নাকি ভয় দেখছে, বাড়ির মেয়েকে আর কি ভয় দেখছে। তো এই জন্য যখন জানতে পারে যে গাছটা তাদেরই, মানে তাদের তো অবশ্যই মানে বলছে বাড়িওয়ালাদের দিকে আসছিল ভাই আমাদের, কিন্তু গাছটা যখন জানতে পারে যে ওখানে জিন বসবাস করে আর কি, হ্যাঁ, খারাপ একটা জিন থাকে, তখনই সাথে সাথে ওই গাছটা আমার কেটে ফেলায়, কেটে ফেলার পর তখন আর কিছু করে এমনিতেই জিনটা চলে গেছিল। আর জিন চলে না গেলো, তারা ভাবছিল যে জিন আবার যদি এসে পড়ে রেখেছে, এই জন্য ভাববে সেই গাছটা কেটে। তো যোগ এই ছিল ঘটনা। থ্যাংক ইউ সো মাচ আপু আপনাকে ঘটনা পাঠানোর জন্য। আশা করছি আপনার কাছে ঘটনা কেমন লাগছে, এই ঘটনাটা আছে অবশ্যই ভালো লাগছে, কারণ ঘটনাটা অনেক বড় ছিল, হ্যাঁ জানি অনেকটা বড় ছিল, অনেকটা বড় হয়ে গেছে, জানি না আপনাদের কাছে কিরকম লাগছে। আশা করি আপনার কাছে একটু হলেও ভালো মনে হয়েছে। আর এই যে বললাম কালো জাদু সম্পর্কে, আপনাদের রাষ্ট্রে একটা কথা বলি, কালো জাদু কখনো আপনার কালো জাদু করবে না। কারণ কালো জাদু যখন আপনার করবে বা কালো জাদু কারোর প্রতি হবে, মানে করতে যাবেন, তো দেখা গেলো সেও ক্ষতিগ্রস্ত হয়, দিন শেষে আপনিও পরবর্তী কিন্তু ক্ষতিগ্রস্ত। হ্যাঁ, তো একটা কথা বলি বন্ধুরা, প্লিজ কাউকে কখনো কোনো সময় কালো জাদু করবেন মানে করবে না। কালো জাদু খুবই খারাপ, কালো জাদু কখনো ভালো, হ্যাঁ, মানুষের জীবনে কালো জাদু কখনো ভালো দিক নিয়ে আসে না। হ্যাঁ, কালো জাদু করবেন না, কালো জাদু থেকে আপনার বিরত থাকবেন। দিন শেষে আপনারা সবাই অনেক বেশি ভালো থাকেন। আর আমার আজকে হরর এপিসোডটা কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করবেন। আপনারা সবাই অনেক বেশি ভালো থাকেন।